এটা যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন সারা দেশের মানুষ আপনাদের সাথে আছে। এই আন্দোলনের ফসল আপনার ছেলে মেয়েরা যেন পায়। বিদেশি অতিথি নয়, এই মুহূর্তে আমরা যে রূপগুলো অবরোধ করছি সেই অবরোধে বাংলাদেশের যে কেউ আসুক না কেন তাকে এখানে দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের দাবিটি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিতে আমরা সকলে সমর্থন আদায় করি এবং আমরা এটি মনে করি। আজকে ব্যারিস্টার সুমনের চোখে কি হয়েছে? চোখে কি দেখছেন না যে সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে মিছিল করছে, মিটিং করছে? এখন কি তাহলে উনি এই কোটা বৈষম্য যে হচ্ছে এই বৈষম্যের উনি কি পক্ষে? সারা বাংলাদেশের এই অবস্থা বিরাজ করছে শুধুমাত্র একটা কারণে। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি আওয়ামী লীগের দালালি। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বেশি সতর্ক অবস্থানে সরকার, এমনটি শোনা যাচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে। কোটা বিরোধী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে 2018 সালে পূর্ব অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করছে সরকার। IMF এর চাপে এই যে $14 বিলিয়ন কম এক্সপোর্ট হয়েছে, এটি যখন ওপেন হয়ে গেল সবকিছু এখন উলটপালট হয়ে যাচ্ছে। এক, দুই নম্বর হলো যে সকল প্রতিষ্ঠান এই তথ্য এবং উপাত্ত তারা সরবরাহ করত তাদের মধ্যে এখন ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে। স্বৈরশাসন হঠাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্য। এরপর থাকছে বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন। অবশেষে আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালাবদল। কোটা আন্দোলনের নতুন কর্মসূচি বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল রাজধানী ঢাকা। এদিকে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে পরিস্থিতি তারই পর্যালোচনা করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওর অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। তো দর্শক মণ্ডলী, তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। ব্যারিস্টার সুমন যে শুরু থেকে আজ পর্যন্ত একজন টাটকা আওয়ামী দালাল, এটা আপনাদেরকে আমি বহুবার বলেছি, আজও বলে যাচ্ছি। এবং তার ভিতরটা শুধুমাত্র বাংলাদেশের আওয়ামী লীগের এবং তাদের স্বার্থসিদ্ধ ছাড়া এবং তার ব্যক্তিগত কিছু স্বার্থ ছাড়া যে মানে জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে তার তেমন কোনো ভূমিকা রাখার ইচ্ছা নেই, সেটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি সুমন সাহেবের কোনো ছোটোখাটো ভুল ত্রুটি নিয়ে কথা বলতে চাই না, কিংবা তার কোনো বিষয়ে আমার ব্যক্তিগত অ্যালার্জি নেই। কিন্তু অ্যালার্জিটা সেখানে যখন তিনি বলছেন যে বাংলাদেশের প্রধান বিরোধী দল অক্ষম, এখানে ব্যারিস্টার সুমন একাই যথেষ্ট বিরোধী দলের নেতা সাজতে, কারণ তিনি প্রতিবাদী হবেন, তিনি কথা বলবেন, নির্দেশনাটা দিতে হবে শেখ হাসিনার। কিন্তু শেখ হাসিনার নির্দেশ নিয়ে উনি সংসদের বিরোধী দলীয় নেতা হওয়ার যে স্বপ্ন দেখলেন, সেই ব্যারিস্টার সুমন এখন চুপ করে বসে আছেন যখন বাংলাদেশের ছাত্র জনতার গণদাবি সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কারের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি চাচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের মূল দাবিটা কি, সেটা যদি একজন ব্যারিস্টার সুমন, যিনি সমাজ সচেতন বলে নিজেকে দাবি করেন, যিনি বিভিন্ন জায়গায় খাম্বা সমস্যা হলে, কালভার্ট সমস্যা হলে, রাস্তাঘাটের সমস্যা হলে তিনি সেগুলোকে লাইভ দিয়ে প্রচার করার চেষ্টা করেন, কম বেশি অনেক কাজ তিনি করেন, সেই ব্যক্তি কোটা সংস্কার নিয়ে কথা বলতে পারে না, আবার বিরোধী দলীয় নেতা হতে চায়, নিজেই আশা প্রকাশ করে যে অকপটে স্বীকার করা, অকপটে প্রতিবাদ করার মানুষ নেই, তাই তিনি প্রতিবাদ করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আসল উদ্দেশ্যটা তাহলে তার কি। আমি প্রায়ই ব্যারিস্টার সুমনের একটি কথা বলেছিলাম যে চটকদারি কথা দিয়ে আসলে হয় না। এই ভদ্রলোক সংসদে যখন গেলেন, অবৈধ এই সংসদের মধ্যে গিয়ে কোনোদিন এই অবৈধ সরকারের একটি সমালোচনা, যেটা হচ্ছে যে ভোট চোর, কোনোদিন করেছে? করে নাই। ব্যারিস্টার সুমন তাহাই বলে যাহা শেখ হাসিনা শিখিয়ে দেয়। শেখ হাসিনার কিছু পার্টস আছে, যেই পার্টসগুলো তিনি ব্যবহার করেন বিভিন্ন নামে বেনামে সংস্থার মধ্যে দিয়ে, কাউকে স্বতন্ত্র ছদ্মবেশে, কাউকে জাতীয় পার্টির ছদ্মবেশে, কাউকে বিচারপতির ছদ্মবেশে, কাউকে মূল সব টার্মসগুলোই আসে শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনার কাছ থেকে শেখ হাসিনা হচ্ছে সবচেয়ে বড় অভিনেত্রী, যিনি অভিনয় করার জন্য তার সাথে যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা প্রয়োজন তাদেরকে তিনি সাথে নিয়ে কাজ করেন। আজকে ব্যারিস্টার সুমনের চোখে কি হয়েছে? চোখে কি দেখছেন না যে সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে মিছিল করছে, মিটিং করছে? এখন কি তাহলে উনি এই কোটা বৈষম্য যে হচ্ছে এই বৈষম্যের উনি কি পক্ষে? মানে এই যে মুক্তিযুদ্ধের কোটা, এই যে সাধারণ শিক্ষার্থীদেরকে অবহেলা করা, এই যে মানে জেলাভিত্তিক কোটা, নারী কোটা, বিভিন্ন কোটা আছে, এই কোটা থাকতে পারে, সেই কোটা কি আপনার 56% থাকতে পারে? তো 56% কোটার বিরুদ্ধে যদি কথা বলতে না পারেন, তাহলে আপনি কিসের দেশের জন্য, জনগণের জন্য একজন সেলিব্রিটি হিসেবে কথা বলার জন্য সবসময় মনে করেন যে আপনিই সেরা? আপনি কিভাবে ভাবছেন যে আপনি বাংলাদেশের একজন বিরোধী দলীয় নেতা হওয়ার স্বপ্ন দেখে আপনি টকশোতে বলে বেরিয়েছেন যে আমি বিরোধী দলীয় নেতা হতে চাই, আমাকে যদি শেখ হাসিনা অনুমতি দেয়? একবার চিন্তা করে দেখেছেন যে বিরোধী দলীয় নেতা হতে গেলে সরকারি দলের অনুমতি নেওয়া লাগে? এটাই যে সর্বপ্রথম একটা দালালি পন্থা,
এটা কি আপনি কখনো কোনো জায়গায় নিজে একবার চিন্তা করে বলেছেন? সমস্যাটা হয়েছে কি জানেন, সব হচ্ছে পা চাটা দালাল। বাংলাদেশের এখন কোনো মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলার মতো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। দিন দিন মনে হচ্ছে যে এই জিনিসগুলো সব দালালে রূপান্তরিত হচ্ছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা কথা শিখিয়ে দেয়, সেই কথাগুলোই ব্যারিস্টার সুমনরা বলে। এটা আমি সব সময় বলেছি। সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলন এখন রীতিমতো তুঙ্গে এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালতে মানে অ্যাপিলেট ডিভিশনে এই কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য একটা কাউন্টার মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই কোটা পদ্ধতি বহাল রাখার জন্য, ওটার বিরুদ্ধে আপিল করে আপাতত স্থগিত করে আন্দোলনটা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল একাধিকবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং আমি যে ভিডিওটি করছি আজকে শনিবার এবং সর্বশেষ যেদিন কোর্ট বসেছিল সেদিন মাননীয় প্রধান বিচারপতি অনেকটা বিরক্ত হয়ে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে রাজপথের আন্দোলন বা রাজপথের স্লোগান দিয়ে তো আসলে কোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, কোর্ট তার আপন গতিতে তার কাজগুলো করবে, আমরা আজকে এই বিষয়ে শুনানি করব না, অনাগত দিনে এটি বিষয়ে শুনানি করব। তো কোর্ট এখানে যে বিষয়টি করেছে সেটা হলো আমাদের মহামান্য হাইকোর্ট একটা এই বিষয়ে যে প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে পুরো কোটা পদ্ধতিটিকে বাতিল করে দিয়েছিলেন সেটিকে আবার পুনর্বহাল করেছে এবং সেটি নিয়ে আবার এই সময়টিতে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে এই আন্দোলনে একেবারে নেতৃত্ববিহীন অবস্থায় সব ছাত্র এবং ছাত্রী ঝাঁপিয়ে পড়েছে। আগে যখন কোটা বিরোধী আন্দোলন হলো এটা খুব জনপ্রিয়তা পেয়েছিল এবং এখান থেকে নুরুল হক নুরু বের হয়ে এলেন, আরও অনেকে 1 ডজন নেতা বের হয়ে এসেছিলেন এবং যারা এখন ছাত্র অধিকার পরিষদ তারপর গণ অধিকার পরিষদের মাধ্যমে জাতীয় রাজনীতিতে যারা একটি পাকাপোক্ত অবস্থান করে ফেলেছেন। এবং ঠিক এই আন্দোলনের সুফলটাকে ঘরে তুলেই নুরুল হক নুরু ডাকসুর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একেবারে নির্বাচিত ভিপি হয়ে গিয়েছিলেন সব কিছুকে টেক্কা দিয়ে। তো সেই কোটা বিরোধী আন্দোলন আবার তুঙ্গে উঠেছে এবং এটি আগের যে কোনো সময়ের চাইতে আরও বেশি ছড়িয়ে পড়েছে। কোর্টে যা কিছু হচ্ছে তার বাইরে যেটি হচ্ছে সেটি হলো সরকার সমর্থিত যে সংগঠন ছাত্রলীগ তারা সর্বশক্তি নিয়োগ করে এই আন্দোলন যেন না হয় সেই ব্যাপারে তারা চেষ্টা করছে। হল থেকে যেন ছাত্ররা বেরোতে না পারে, ছাত্রীরা যেন বেরোতে না পারে, এই ঘটনা আগেও ঘটেছিল এবং সেটা বুমেরাং হয়েছিল, কিন্তু এবার তারা আবার চেষ্টা করছে। এমনও পত্রিকাতে এসেছে যে এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যেন হলে থাকতে না পারে, হলে উঠতে না পারে, এরকম কথাবার্তা হচ্ছে যা কিনা আলটিমেটলি এই আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে এবং সরকারকে আরও বিব্রতকর করে তুলবে। দ্বিতীয়ত এই আন্দোলনের সঙ্গে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো যারা আছেন বিএনপি সহ অন্যান্য দল তারা সবাই সমর্থন জানাচ্ছে। আর গোপনে যদি কারো কোনো মদত দেওয়ার সামর্থ্য থাকে সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তৃতীয়ত এটিকে অতীতের মতো পুলিশি কায়দায় মোকাবেলা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ ধরপাকড় এবং এই আন্দোলনে যারা নেতৃস্থানীয় রয়েছেন বিশেষ করে ছাত্রদলের অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য খোঁজাখুঁজি করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আলটিমেটলি এটি কোথায় গিয়ে থামবে এবং এটি শেষ হয়ে যাবে কিনা এটি নিয়ে সরকারের মধ্যে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা যখনই কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে অতীতে সেটি তারা আদায় না করে কিন্তু ঘরে ফিরেনি। তো এখানে আসলে এই কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেটি আদালতের বিষয় হোক কিংবা সরকারের বিষয় হোক, যখনই বাংলাদেশের ইতিহাস হলো ছাত্ররা কোনো কিছু চেয়েছে, এমনকি মিলিটারি শাসকের বিরুদ্ধে চেয়েছে, 111-এর বিরুদ্ধে চেয়েছে, তখনই সেটি বাস্তবায়িত হয়েছে এবং ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত বৃথা যায়নি। এমনকি যে আমাদের দেশে যে কিশোর বিদ্রোহ হয়েছিল, স্কুলের যে ছেলেমেয়েরা যে রাস্তায় বের হয়েছিল ট্রাফিক আইন বাস্তবায়ন করার জন্য এবং তাদের একজন সহপাঠী নির্মমভাবে সেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এক ছাত্রী যেভাবে একেবারে স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল সেটাও কিন্তু বাংলাদেশে একটা ইতিহাস গড়েছে এবং রীতিমতো প্রশাসনকে কাঁপিয়ে ছেড়েছিল। তো সেই তুলনায় এখন যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশ কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে রাজপথে এটি বিস্ফোরিত হবে। প্রথম কারণ হলো যে একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন সারা বাংলাদেশে তারা পেনশন স্কিম নিয়ে রাস্তায় নেমেছেন। এরপর দুর্নীতি বিরোধী অভিযান চলছে, দুর্নীতি দমন কমিশন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশ থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠান যেখানে খুব অহরহ দুর্নীতি হয় সেখানে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি সমস্যা সেটি হলো আমাদের এক্সপোর্টের যে হিসেব, সেই হিসেবের মধ্যে $14 বিলিয়ন, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার গরমিল। মানে যেভাবে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দেখাচ্ছিল যে আমাদের এত এক্সপোর্ট হয়েছে,
যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড হিসাব দিয়েছিল, যেভাবে বাংলাদেশ ব্যাংক হিসাব দিয়েছিল, এই তিনটি প্রতিষ্ঠানের যে সম্মিলিত হিসাব, এটা অনেকটা ধামাচাপার মতো এক্সপোর্টকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে যে হিসাবগুলো তুলে ধরা হয়েছিল জাতির সামনে, যেমন আমাদের জিডিপি, আমাদের ফরেন রিজার্ভ, আমাদের পার ক্যাপিটা ইনকাম, এই সব কিছু এখন IMF-এর চাপে এই যে $14 বিলিয়ন কম এক্সপোর্ট হয়েছে, এটি যখন ওপেন হয়ে গেল, ফলে কি হলো, প্রথমত আমাদের যে সূচকগুলো, আমাদের বিদেশির সাথে আমাদের যে বাণিজ্য, এবং আমরা যে সারা দুনিয়াতে উন্নয়নে একটা স্লোগান তুলেছিলাম, সব কিছু এখন উলটপালট হয়ে যাচ্ছে। এক, 2 নম্বর হলো যে সকল প্রতিষ্ঠান এই তথ্য এবং উপাত্ত তারা সরবরাহ করতো, তাদের মধ্যে এখন ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বলছে এটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর দায়িত্ব, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলছে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব, আবার বাংলাদেশ ব্যাংক কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। তো এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে যখন আবার এই যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই বিষয়গুলো যুক্ত হচ্ছে, যেটি ভার বহন করার মতো ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। দ্বিতীয়ত, সরকারের যে একটা বিশ্বাসযোগ্যতা, সরকার একটি কথা বলে বা আমাদের আইন আদালতের যে পবিত্রতা, এই জায়গাগুলোতে মানুষ প্রশ্ন করছে এভাবে যে সরকার এখানে চালাকি করার চেষ্টা করছে, অর্থাৎ সরকার তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে কোটার বিরুদ্ধে যারা নেমেছিল তাদেরকে আপাতত শান্ত করার জন্য তারা পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে, যেটি কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা এটা চাননি। তারা চেয়েছে যে হ্যাঁ, কোটা থাকুক নির্দিষ্ট পরিমাণ, সহনীয় 30% নয়। সেখানে আনুপাতিক হারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নারী রয়েছেন, পঙ্গু রয়েছেন, তারপর শেষে আরও অনেক যাদের আসলে কোটা থাকা উচিত, এই বিষয়গুলো তারা চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী একেবারে পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছেন, এবং তার সঙ্গতির কারণে যখন হাইকোর্টে এসছে, হাইকোর্ট তো দেখলো যে না, আসলে পৃথিবীর সব দেশেই কোটা থাকে, এবং এইভাবে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদেরই দাবি দেওয়া ছিল না। ফলে তারা আবার যে কোটা পদ্ধতি চালু করে দিল হাইকোর্ট, এখন এখানে হাইকোর্ট আসলে পূর্ণাঙ্গ রায় কি দিয়েছে, কত শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, কত শতাংশ থাকবে মানে যারা মানসিকভাবে বিকলাঙ্গ, শারীরিকভাবে বিকলাঙ্গ, কিংবা কত শতাংশ কোটা থাকবে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য, এই বিষয়গুলো এখনও স্পষ্ট হয়নি। কিন্তু যে সংবাদটি বা যে গুজবটি সকলের মধ্যে পৌঁছে গেছে সেটি হলো যে আইন আদালত এখন সরকারের পরিপূরক, সরকার যা চায় আইন আদালত আসলে ওভাবেই অনেক কিছু করে। এর ফলে কি হচ্ছে, এই আবার রীতিমতো রাজপথ উত্তাল হয়ে পড়েছে। এখন এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য বা এটিকে নেগোসিয়েট করার জন্য যে ধরনের রাজনৈতিক পরিপক্কতা দরকার, যে ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার, যে বিশ্বাসযোগ্যতা দরকার, বা আমাদের বিচার অঙ্গনের যে ট্রান্সপারেন্সি দরকার, সুশাসনের যে ইতিহাস দরকার, কোনো জিনিসগুলোই আসলে আমাদের সাধারণ যারা ছাত্রছাত্রী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে পারছে না। ফলে এটি ছড়িয়ে পড়েছে এবং আন্দোলন ক্রমশ তুঙ্গে চলে যাচ্ছে। এবং সরকার এখানে যত বেশি শক্তি প্রয়োগ করবে, যত বেশি চালাকি করার চেষ্টা করবে, তত বেশি ক্ষতি হবে। এবং এই সময়টাতে যেটি দরকার সেটি হলো রাজনৈতিক সমঝোতা। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউজটি শেষ করছি এখানে, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।